আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকার ৯ মাসেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ বিএনপির। জনগণের ইচ্ছের বিরুদ্ধে কিছু চাপিয়ে না দেওয়ার হুঁশিয়ারি। সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, মৌলিক 4টি নীতি অক্ষুণ্ণ রেখে সংশোধনের মত। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য অভিন্ন, বললেন আলী রিয়াজ। এবং টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাজেট বড় করবে না সরকার, থাকবে না মেগা প্রকল্প। এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হবে না, দাবি উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাগর হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানার পুলিশ। ধানমন্ডির একটি বাসা থেকে সোমবার রাতে মমতাজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। কীর্তি তোমার তুমি শেখ মুজিবুর রহমান। জুলাই অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। তবে শেষ রক্ষা হয়নি, অবশেষে গোয়েন্দার জালে ধরা পড়ে এ কণ্ঠশিল্পী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও মানিকগঞ্জে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে মারা যান ছাত্রনেতা সাগর। এ মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, আলোচিত এ হত্যা মামলায় মমতাজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত শুনানি শেষে সাবেক এই এমপির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায়, মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায়, সে কাজটি সে ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছিল। শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে আদালত এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পপ সম্রাজ্ঞী মমতাজের রয়েছে অনেক জনপ্রিয় গান। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি সংসদে গান গেয়ে আলোচিত সমালোচিত হন মমতাজ বেগম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 3 বছরের সাজার বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে আপিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। জোবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26শে সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা ও জোবাইদার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। দুর্নীতির এই মামলায় 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 9 ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সাথে আদালত তারেক রহমানের প্রায় 2,75 লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়। এছাড়া তারেক রহমানকে 3 কোটি ও জোবাইদাকে 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। অন্তর্বর্তী সরকার গেল 9 মাসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কার তালিম দিচ্ছে। জনগণের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল হাসানের। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন।
সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র রাজনীতিবিদরা। গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তে থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত, দেরি করো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। বৈঠকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিন্ন নদীর পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। ৭১কে ভিত্তিমূল ধরেই ২৪-এর অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি ৭১-এর আকাঙ্ক্ষা বিরোধী কার্যকলাপ করছে তাদের প্রতি নিন্দা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার এভিনিউয়ে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির। এই উইংয়ে প্রাধান্য পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে সহযোগী নানা সংগঠন করলেও ছাত্রদের নিয়ে আলাদা কোনো সংগঠন হবে না বলেও জানান এনসিপির এই মুখ্য সমন্বয়ক। আমরা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে রেখেছি আমাদের শ্রমিক সংগঠন, নারী সংগঠন এবং যুব সংগঠন। তারা নতুনভাবে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যাতে শ্রমাঞ্চলগুলো নতুনভাবে বোঝাতে পারে, তারা সহযোগী সংগঠন হিসাবে কাজ করবে এবং নারী সংগঠন অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে। তবে ছাত্রদের জায়গা থেকে আমরা লাঠিয়াল বাহিনী হবে না, আদর্শিক জায়গা থেকে আমাদের মিলন থাকবে। সেই জায়গার ভিত্তিতে আমরা কাজ করে চলছি, ভবিষ্যতে আমাদের সেই ভিত্তিতে কাজ চলমান থাকবে। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে মৌলিক ৪টি নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনের মত দিয়েছে দলটি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ২৪-এর ছাত্র জনতার বিপ্লব দিয়ে প্রতিস্থাপনের অপচেষ্টা চলছে বলেও কমিশনে অভিযোগ করে সিপিবি। বড় ধরনের সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পরামর্শ দিয়েছেন দলটির নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐক্য গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসে সিপিবি। স্বাগত বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে কাজ করছে কমিশন। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র, কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। এরপর দীর্ঘ প্রায় ৪ ঘণ্টা চলে দুপক্ষের সংলাপ। এতে ৬টি কমিশনের ১৭৭টি প্রস্তাবনা সিপিবির কাছে তুলে ধরা হয়। এ সময় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই মূল ৪টি নীতি ঠিক রেখে সংবিধান সংশোধনের মত দেন তারা। ৭১কে অনেক সময় ২৪ দিয়ে রিপ্লেস করা হচ্ছে,
আমরা বলেছি এইটা যথাযথ না, মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে। 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাকা আমরা ঐক্যমত্য পোষণ করেছি। তবে আমরা বলেছি এমন কোনো বিতর্কিত বিষয় সামনে আনা উচিত হবে না যেটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করে। যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা নির্বাচনের জায়গায় যেতে চাই। সংবিধান পুনর্লেখনের আমরা বিরুদ্ধে। 72-এর সংবিধানকে বাতিল করতে হবে, মুক্তিযুদ্ধ গিয়ে করতে হবে, এগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না। সেই বিতর্কে না যাওয়ার পক্ষে আমরা বলেছি। যদিও এখানে আরো ডিটেইল তাদের সাথে সামনের বার আলোচনা হবে। সবকিছু নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো করতে হবে। বাইরে কোনো দিয়ে সমন জারি করে এক্সট্রা করে এটা করা ঠিক হবে না। এ পর্যন্ত 31টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের পার্টির সহকারী সাধারণ ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী বাজেটে থাকবে না কোনো মেগা প্রজেক্ট। ফুলিয়ে ফাঁপিয়ে বড় বাজেট টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাস্তবায়ন করবে না সরকার। তবে বাজেটের আকার কেমন হবে তা শীঘ্রই চূড়ান্ত করা হবে। সচিবালয়ের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, এনবিআর বিলুপ্ত করা হলেও রাজস্ব সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়বে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবে। সংসদ অধিবেশনে হচ্ছে না এবারের বাজেট। তার বাইরে প্রথম বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। গত অর্থ বছরে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার। স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। তবে এবারের বাজেটের আকার ছোট করার ইঙ্গিত দিলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অসংলগ্ন বাজেট করতে চাইছেন না তারা। বাস্তবায়নযোগ্য বাজেটের আকার নির্ধারণে কাজ চলছে। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে। সেটা মোটামুটি এখন সাকসেসফুল। ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে। অর্থ উপদেষ্টা কথা বলেন এনবিআর বিলুপ্তির বিষয়েও। প্রতিষ্ঠানটি ভেঙে 2টি আলাদা বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা একটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আমার লোকজনদের আদায় করলাম। রাজস্ব আদায় কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। জানা গেছে IMF-এর ঋণ পেতেই শর্ত মেনে এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অবশেষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বাতিল করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ গঠন করল অন্তর্বর্তী সরকার। জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। ব্যবসায়ীরা বলছেন, কর্মকর্তাদের মানসিকতার পরিবর্তন ছাড়া মিলবে না সুফল। শারফুল আলমের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD বিলুপ্ত করে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা বিভাগ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে জারি করা অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কর্মপরিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদগুলোতে দায়িত্ব পালন করবেন প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা। আর অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতি বিভাগে কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তবে রাজস্ব সংগ্রহের মূল কাজ রাজস্ব ব্যবস্থাপনা বিভাগেই থাকছে।
মাঠ পর্যায় থেকে ধীরে ধীরে উপরে উঠে এসছেন, তাদেরকেই সরকারের প্রাধিকার দেওয়া উচিত, যাতে শীর্ষ পজিশনগুলোতে কর নীতি এবং কর রাজস্ব আদায় বা ব্যবস্থাপনা দুটোতেই যাতে তাদের প্রাধান্য থাকে। নতুন আত্মীকরণের মাধ্যমেও যেটি আশঙ্কা হয় যে যদি এটি ঠিকমতো অ্যাডজাস্ট হতে যদি সময় লাগে, তাহলে মাঠ পর্যায় থেকে কর আদায় এবং জাতীয় পর্যায়েও যে কর পরিস্থিতি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটিও কিন্তু শ্লথ হতে পারে। অধ্যাদেশ অনুযায়ী রাজস্ব নীতিতে অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে সম্প্রসারণমূলক কর ভিত্তি, কর হার, স্ট্যাম্প আইন সহ অন্যান্য আইন প্রণয়ন বা সংশোধন করা যাবে। কাস্টমস, মূল্য সংযোজন কর, আবগারি, সম্পূরক শুল্ক ও অন্যান্য শুল্ক কর, ফি আরোপ, আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করা যাবে এই বিভাগ থেকেই। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের কাজ হবে অর্থ মন্ত্রণালয়ের অধীনে আইন ও বিধির প্রয়োগ, রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে রাজস্ব নীতি বিভাগের সাথে সমন্বয় করা। মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে বিভাগ করলেও এই আগের মানসিকতা যদি থাকে, তাহলে আসলে আমাদের কোনোভাবেই আমরা এই যে হয়রানিমূলক যে কার্যক্রমগুলো চলে এনবিআর এর বিভিন্ন ডিপার্টমেন্টের, সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো না। সেই জন্য আমি মনে করি যে এনবিআর এর একটি নিজস্ব দুর্নীতি দমন ইউনিট থাকা উচিত। গবেষণা বিভাগ থেকে যে ইনফরমেশন গুলো পাবে, নীতি বিভাগ সেগুলো কিভাবে সমন্বয় করবেন, এবং জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ থেকে অনেকগুলো ফিসক্যাল ইনফরমেশন নিতে হবে, এই এক্সচেঞ্জ অফ ইনফরমেশন কিভাবে হবে। এছাড়াও জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের অর্গানোগ্রাম বা সাংগঠনিক কাঠামো কি হবে, সেটা এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে পরিষ্কার নয়। অধ্যাদেশে আরও জানানো হয়েছে বর্তমান এনবিআর এর জনবল নতুন দুই বিভাগে ন্যস্ত করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী ৩ কর্মদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই ঘোষণা দেন তারা। রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে অধ্যাদেশ জারির সমালোচনা করেন তারা। প্রতিবাদ কর্মসূচির ঘোষণায় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দপ্তরে আগামীকাল সকাল 10টা থেকে দুপুর 1টা, পরদিন 10টা থেকে বিকেল 3টা এবং শনিবার 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত কলম বিরতি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা, বাজেট কার্যক্রম ও রপ্তানি কার্যক্রম এই আন্দোলনের বাইরে থাকবে। জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই কথা জানান। জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান আশিক চৌধুরী। বাংলাদেশের টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে এবং চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা, এতে 17টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। পোর্টটা যদি ঠিকভাবে না হয়, তাহলে সমগ্র বাংলাদেশের কোথাও বিনিয়োগ, ম্যানুফ্যাকচারিং বিনিয়োগ করা সম্ভব না। সবার একই কমপ্লেন যে বাংলাদেশের প্রোডাক্ট ডোর টু ডোর যেতে, ফ্যাক্টরি আউটডোর থেকে আমাদের যে আউটলেট, সেই ইউরোপের আউটলেট বলেন, আমেরিকান আউটলেট, যেই সময় লাগে ভিয়েতনামে এর 3 ভাগের 1 ভাগ সময় লাগে। সো এই গ্যাপ আমরা রিডিউস করতে না পারলে হবে না। এবং আমি অ্যাটলিস্ট আপনাদেরকে, মানে আপনারা আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু জানেন, আমি আবারও বলছি যে ন্যাশনাল ইন্টারেস্টের উপরে there is no other interest, so we will make sure that never is compromised. পুলিশ খনি বাহিনী নয়, পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে বলে মন্তব্য করেছেন আইজিপি বাহারুল আলম। বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে আয়োজিত আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী শেষে তিনি এই কথা বলেন। বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত টুর্নামেন্টে এবারের বিজয়ী দল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইউনিট। টুর্নামেন্টে রানার আপ হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। পুরস্কার বিতরণী শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইজিপি জানান, রাইফেলের মতো যেসব অস্ত্রে মানুষের নিশ্চিত মৃত্যু হয়, সেসব অস্ত্র এড়িয়ে উন্নত বিশ্বের অন্যান্য পুলিশ ফোর্সের আদলে সুসজ্জিত করা হবে। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যেই অস্ত্রের গুলির ফলে নিশ্চিত মৃত্যু, যেমন রাইফেল, যেগুলো থেকে বুলেট নির্গত হয়, এগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা আসলে এটা নিয়ে আর্মামেন্টোরিয়াম নিয়ে আমরা এটা সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। তবে
আমরা অন প্রিন্সিপাল এটাই মনে করি যে পুলিশ ক্যানট বি এ কিলার ফোর্স। আমার কাছে বড় জোর শটগান থাকবে, যেখানে আপনার ইনসার্জেন্সি থাকে, আপনার রিভল্ট হওয়ার সম্ভাবনা থাকে, আপনার ওইসব বিদ্রোহী থাকে, যেখানে সেসব জায়গায় অবশ্য আর্মামেন্টারিয়ামটা ডিফারেন্ট হয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিকাশের সহযোগিতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্লেভারফুল বাংলাদেশ। এটি দেশি রন্ধন প্রণালী, শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ ট্যাপেস্ট্রি প্রদর্শন করে। সাংস্কৃতিক সহযোগী হিসেবে থাকছে হার্নেট ফাউন্ডেশন। উৎসব চলবে 15 থেকে 24 মে পর্যন্ত। এ উপলক্ষে একটি প্রেস মিট ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়। এ সময় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার অ্যাক্টিং জেনারেল ম্যানেজার অলিভিয়ার লোরেও, বিকাশ প্রতিনিধি কায়দুল আরেফিন, হার্নেট ফাইন আর্টসের চিফ কিউরেটর আলিশা প্রধান, প্রবাসীর হেলিকপ্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বায়েজিদ আল হাসান এবং মিডিয়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে খেলার খবর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামীকাল 2 ভাবে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সংক্ষিপ্ত ফরম্যাটে নামার আগে প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলবে টাইগাররা। প্রথম দল সকালে আর দ্বিতীয় বহর আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবে রাতে। সূচি অনুযায়ী 17 ও 19 মে শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে এই টি-20 লড়াই। এই সিরিজ থেকেই মূলত 2026 টি-20 বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে লিটন দাস, তাওহিদ হৃদয়রা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। সরকার 9 মাসের সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি, অভিযোগ বিএনপির। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে না দেওয়ার হুঁশিয়ারি। সংবিধানের পুনর্লিখন চায় না সিপিবি, মৌলিক 4টি নীতি অক্ষুণ্ণ রেখে সংশোধনের মত। জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্য অভিন্ন, বললেন আলী রিয়াজ। এবং টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাজেট বড় করবে না সরকার, থাকবে না মেগা প্রকল্প। এনবিআর বিলুপ্তে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হবে না, দাবি উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।